বাংলাদেশে জিতেছে বিএনপি, হেরেছে জামাত জোট। অর্থাৎ ছাত্র আন্দোলনে পলাতক শেখ হাসিনা পক্ষান্তরে বলছে যে আমাকে তাড়িয়ে তোমরা জিততে পারোনি, জিতেছে অন্য কেউ। বলা বাহুল্য, শুধুমাত্র এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য উপদেষ্টামূলক যে সরকার সব রকম সহযোগিতা করেছে, শেষ পর্যন্ত জয় পরাজয় দুই পক্ষই মেনে নিয়েছে। তবে এই জায়গায় বলে রাখা ভালো, বিএনপি জিতেছে ঠিক, কিন্তু ওই হ্যাঁ এবং না ভোট যে 4 দফা দাবি ছিল, সেই 4 দফা এজেন্ডের মধ্যে প্রায় 83 রকমের কথা উল্লেখ আছে। যেহেতু এখানে হ্যাঁ ভোট নির্বাচিত হয়েছে, তারেক রহমান ক্ষমতায় বসার পরে পরেই সমস্ত রকম গুটি সাজিয়ে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে পারবে বা শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে নিয়ে আসতে পারবে, এরকমটা কিন্তু নয়। এখানে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যে পিএল সিস্টেমের ভোট হবে এবং সেই ভোটে যেহেতু হ্যাঁ ভোট জয়ী হয়েছে, সেখানে 100 জন প্রতিনিধি থাকবে। এখানে আমরা দেখেছি 46% সামথিং ভোট পেয়েছে বিএনপি এবং 43% সামথিং ভোট পেয়েছে জামাত শিবির। এখানে যে 100 জন প্রতিনিধি থাকবে, সেই প্রতিনিধি আগামী দিনে উচ্চকক্ষের কোনো বিষয় পাশ না হলে আইনে কার্যকারী করতে পারবে না তারেক রহমানের এই সরকার। এটা কতটা ভালো কতটা খারাপ বাংলাদেশের সাধারণ মানুষকে বুঝতে হবে আরও কিছুদিন। কেননা বিগত দিনে যেহেতু এককক্ষ বিশিষ্ট সরকার চলেছে, তাই যে কোনো সময় ভোট বা ধ্বনি ভোটের মধ্য দিয়েই পাশ করিয়ে নিতে পেরেছে তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকার বা আগের সরকারগুলো। নতুন এই কাঠামোর হলে আগামী দিনে দ্বিকক্ষ বিশিষ্ট যে সরকার বাংলাদেশ পেতে চলেছে, সেই সরকারের দ্বারা বাংলাদেশের আপামর জনসাধারণের সুবিধাই হবে, এটা মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে কিছু মানুষ মনে করছে যে এই দ্বিকক্ষ বিশিষ্ট যে কক্ষ, সেই কক্ষ আগামী দিনে খরচা অর্থাৎ খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে, এই কথা বলেছে। তবে আপনাদের বলে রাখি, যতই ব্যয়বহুল হোক, তবুও একটা দেশের সরকার দ্বিকক্ষ বিশিষ্ট হলে ভালো হবে। যেমন আমেরিকার যে প্রচলন আছে, আপনারা জানেন, এই যে সিস্টেম, এই 4টে নিয়ম যে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে পাশ হয়েছে, সেখানে আরও একটি বিষয়, কোনো সরকারি দলের এমপি সরাসরি সরকারের বিরোধিতাও করতে পারবে। অর্থাৎ আমরা বিগত দিনে যেভাবে দেখে এসেছি এতদিন, ভারতে বা বাংলাদেশে কোনো প্রকারে শাসক দল অর্থাৎ যে দল প্রধানমন্ত্রীর কুর্সি বসে, সেই দল কখনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা সেই দলের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের বিরুদ্ধে কথা বলার কোনো প্রকারে স্কোপ থাকে না। অর্থাৎ জবাবদিহি করার ক্ষেত্রে আপামর জনসাধারণের কাছে তাদের কোনো প্রকারের দায়বদ্ধতা থাকে না, দায়বদ্ধতা থেকে এড়িয়ে যায়। এই ক্ষেত্রে আগামী দিনে যদি এই প্রসেস কার্যকারী হয়, তাহলে নিশ্চয় প্রত্যেকটা এমপি, শাসক দলের হোক বা বিরোধী দলের হোক, তারা কিন্তু খুব জটিলভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে বাধ্য হবে। কেননা সেই সরকার কতটা জনমুখী প্রকল্প বা জনমুখী কাজ করছে, সেই দায়বদ্ধতা কোনো এমপি এড়িয়ে যেতে পারবে না। অর্থাৎ আমরা আরও 180 দিন হয়তোবা বাংলাদেশের রাজনৈতিক পটভূমির পরিস্থিতি নজরে রাখতে হবে। তবে মনে করে যদি বিএনপি ভোটে যেহেতু পাশ করে গেছে, সংখ্যা গরিষ্ঠ, তারা 200-র বেশি আসন পেয়েছে, তার মানে তারা সরকার গঠন করার সঙ্গে সঙ্গে হ্যাঁ ভোটকে বানচাল করে দিতে পারবে, এই প্রক্রিয়া করার মতো সাধ্য তারেক রহমানের নাই, সেটা বিশেষজ্ঞ মহল খুব ভালো করে বুঝতে পারছে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই যে নির্বাচন, এই নির্বাচনের দিকে চোখ ছিল গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের। স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে দিনের পর দিন অত্যাচার করেছে, আয়না ঘর নামক যে ঘর তৈরি করে সাধারণ মানুষকে পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে দিনের পর দিন নিগ্রহ করেছে,
তার চিত্র যখন গোটা পৃথিবী দেখেছে তখন শিউরে উঠেছে। একটা শাসক কোনো দেশের, সেটা বাংলাদেশ হোক বা বাংলাদেশের বাইরে যে কোনো দেশ হোক, সেখানে এই রকম শাসনভার যদি থাকে তাহলে সত্যি সেই দেশের সাধারণ মানুষের উপরে দুর্ভোগ ছাড়া কিছুই থাকে না। আমরা স্বাধীনতা অর্থ বলতে গেলে এটাই বুঝি, স্বাধীনতা মানে প্রত্যেকটা মানুষ সমান, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন মানে প্রত্যেকটা জনগণের দায়িত্ব সেই দেশের অর্থাৎ সেই রাষ্ট্রের। সেই রাষ্ট্র যদি স্বৈরাচারী হয় তাহলে সেই দেশের জনগণের কপালে দুর্ভোগ ছাড়া কিছুই থাকে না। যদিও এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করে হ্যাঁ ভোটের পক্ষে তারা সওয়াল করতে বাধ্য হবে। যদি হ্যাঁ ভোটের পক্ষে সওয়াল না করে তাহলে আগামী দিনে বাংলাদেশের অভ্যন্তরে যে আরও বৃহত্তর আন্দোলন হতে চলেছে সেটা বলাই যায়। কেননা হ্যাঁ ভোট এখানে নির্বাচিত হয়েছে। 60% ভোট যদি হ্যাঁ ভোট পায় তাহলে সেই দেশের সরকার হ্যাঁ ভোটের যে আওতার ভিতরে যে এজেন্ডাগুলো থাকে সেই এজেন্ডাগুলোকে কার্যকারী করতে বাধ্য থাকে। ডক্টর ইউনূস একজন সুশিক্ষিত, একজন নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি। তিনি বিভিন্ন দেশের সংবিধান, রাষ্ট্র কাঠামো সম্পর্কে খুব ভালো করে জানেন। সেই কারণেই এই নির্বাচন শুরুর আগেই একটি সুন্দরভাবে সনদ, একটা খসড়া তৈরি করেছিলেন, যে খসড়া, যে সনদের ফল আগামী দিনে বাংলাদেশের আপামর জনসাধারণ চন্দ্র সূর্যের আলোর মতো সুন্দরভাবে প্রত্যেকে পাবে। এই ফল এই মুহূর্তে যারা বিরোধিতা করছেন ডক্টর ইউনূসের, তারা জেনে রাখুন আগামী দিনে আপনারা যদি এই হ্যাঁ ভোটের মধ্য দিয়ে যেটা কার্যকারী হয়েছে সেটা বাস্তবে পরিণত হলে প্রত্যেকটা মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবেন। দেশের মধ্যে যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজি থাকবে না। দেশের মধ্যে যেভাবে ভেজাল এবং দিনের পর দিন কিভাবে প্রবাসীদের উপরে অত্যাচার, তারা প্রবাস থেকে দেশে ফেরার সময় বিভিন্ন এয়ারপোর্টে হয়রানির শিকার হতে হয়, এই সমস্ত কোনো কিছুই করতে পারবে না। এবং এনসিপি থেকে যে সমস্ত ছেলেমেয়েরা নির্বাচিত হয়েছেন, জামাত থেকে যারা নির্বাচিত হয়েছেন, তারা সংখ্যায় কম হলেও যথেষ্ট সংখ্যাটা বিরোধিতা করার জন্য। অর্থাৎ শক্তপুক্ত একটা বিরোধী দল থাকলে ভিতরে, অর্থাৎ সংসদের ভিতরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বাইরে যতক্ষণ মানুষের সামনে না আসছে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল। অতএব এই জায়গা থেকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ডক্টর ইউনূস যে হ্যাঁ এবং না ভোটের যে পরিস্থিতি তৈরি করেছিলেন সেটা আগামী 180 দিন আমরা খেয়াল রাখলেই নিশ্চয় এর সুফল বুঝতে পারবো। তবে বলা বাহুল্য, এখানে বিএনপি যদি মনে করে আমরা সরকারে এসেছি, শেখ হাসিনা যে প্রক্রিয়ায় সরকার এতদিন চালিয়েছে আমরা সেই প্রক্রিয়া, সেই পথ অনুসরণ করব, এখানে কোনোভাবেই বিএনপি একচ্ছত্র করতে পারবে না। যেটা করতে পেরেছিল বিএনপি পারবে না, যেটা করতে পেরেছিল আওয়ামী লীগ। আপনারা দেখেছেন দিনের পর দিন সংসদে নিজের এলাকার ভুল ঠিক এগুলো তুলে ধরার চাইতে আমরা দিনের পর দিন বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার গুণগান করতে করতেই তাদের বেশিরভাগ সময় চলে যেত সেই তৎকালীন আওয়ামী লীগের নেতা, মন্ত্রী এবং সংসদদের। এক্ষেত্রে আমরা শক্ত একটি বিরোধী দল পাওয়ার ফলে একটা জায়গা পরিষ্কার, ইচ্ছা করলেই বিএনপি বারবার সেই জিয়াউর রহমানকে তুলে নিয়ে সেই আলোচনা বা বঙ্গবন্ধুকে তুলে নিয়ে সেই আলোচনা, এই আলোচনা করতে গেলে যে চাপের মুখে পড়বে এটা বলাই বাহুল্য। আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়ায় যে আগামী দিনে বাংলাদেশের সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যে নির্বাচিত সরকার বাংলাদেশ পেয়েছে এই 2026 সালে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের আপামর জনসাধারণ আগামী দিনে এর সুফল নিশ্চয় পাবে। আগামী দিনে এর সুফল কতটা বাস্তবে পরিণত হচ্ছে সেটা দেখার জন্য বাংলাদেশ তথা গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে বসে আছে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।